প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত আমাদের আজকের 7 দিনে। আমরা আজকের 7 দিনে কথা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীদের যে সর্বাত্মক আন্দোলন চলছে গত 1 জুলাই থেকে, সেই বিষয়টি নিয়ে। আমরা জানি যে সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমে অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলন করছেন এবং কর্মসূচি দিয়েছেন। যদিও আজকে একটু সুবাতাস হয়তো দেখা যাচ্ছে, সেটা আসলে আলোচনায় উঠে আসবে যে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে শিক্ষক প্রতিনিধিদের বৈঠক হয়েছে। সেখানে আসলে কি ধরনের আলোচনা হয়েছে আমরা জানি না, তবে বলা হচ্ছে যে আলোচনা শুরু হয়েছে একটা সফলতার দিকে যাবে। আমরা এই বিষয়টি নিয়ে কেন শিক্ষকরা আসলে আন্দোলন করছেন এবং এই আন্দোলনের ভিত্তিটা কি, তাদের দাবিটা কি, এবং কেন শিক্ষক আন্দোলনে স্থবির হয়ে যায় বিশ্ববিদ্যালয়গুলো, এবং বিশ্ববিদ্যালয় স্থবির হয়ে গেলে শিক্ষায় আসলে কি ধরনের প্রভাব পড়ে, এবং কেন শিক্ষকদের মর্যাদার প্রশ্ন উঠে আসছে বারবার, কেন আলাদা পে কমিশন গঠন হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করতেছে। এবং এই আলোচনায় শিক্ষক প্রতিনিধিরাই যুক্ত হয়েছেন। আমাদের সাথে শুরুতে পরিচিত হয়নি, আমাদের সাথে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসিরউদ্দিন মিতুল। আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকেও স্বাগত, এবং আপনার মাধ্যমে নেক্সাস টেলিভিশনের সকল দর্শক শ্রোতাকে আসসালামু আলাইকুম এবং স্বাগত। এবং আমাদের সাথে আরও আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর শাহেদ রানা। শাহেদ রানা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এছাড়াও বলে রাখি, আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন বুয়েটের অধ্যাপক এবং বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান। ডক্টর মিজানুর রহমান, আপনি এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমরা। জি, ধন্যবাদ আপনাকে। জি, আমি যদি আপনাকে দিয়ে কথা শুরু করতে চাই, যে আজকে আমি শেষ থেকে পিছনের দিকে যেতে চাই, যে আজকে ওবায়দুল কাদের সাহেবের সাথে একটা সাক্ষাৎ হয়েছে, একটা সভা হয়েছে। সেখান থেকে বের হওয়ার পরে শিক্ষক সমিতির নেতারা বলেছেন যে, আপনারা বলেছেন যে কালকে আপনারা ফেডারেশনের শিক্ষকদের সাথে আরও নেতৃবৃন্দের সাথে মিটিং করে একটা সিদ্ধান্ত জানাবেন। যদিও আপনাদের সর্বাত্মক যে আন্দোলন চলছিল সেখান থেকে সরে আসবেন, এরকম কোনো কথা আমরা শুনিনি। এদিকে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আলোচনা শুরু হয়েছে, একটা ভালো কিছুই পাবো আমরা। আসলে এই বিষয়টি যদি একটু আপনার কাছ থেকে খোলসা করে জানতে চাই, কি হতে যাচ্ছে শিক্ষক আন্দোলনের? জি, ধন্যবাদ। আপনারা জানেন যে আসলে যেই প্রত্যয় স্কিমের যেই প্রজ্ঞাপনটা 13ই মার্চ জারি হওয়ার পর থেকে কিন্তু আমরা বিভিন্নভাবে প্রতীকী আন্দোলনের মাধ্যমে বিষয়টির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি, এবং আমাদের যেই শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী তাদেরকেও আমরা বিষয়টি জানিয়েছি। এবং প্রায় 1 মাস আগে জুলাইয়ের 1 তারিখ থেকে যে আমরা সর্বাত্মক আন্দোলনে যাব, তার প্রায় 1 মাস আগে কিন্তু আমরা ধারাবাহিক কিছু কর্মসূচি দিয়েছি এবং বলেছি যে এর মধ্যে যদি আমাদের যে দাবিটি আছে যে প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যে সংযুক্তি করা হয়েছে সেটি যদি প্রত্যাহার করা না হয়, তাহলে 1 জুলাই থেকে কিন্তু আমরা সর্বাত্মক আন্দোলনে যাব। সেটি কিন্তু আমরা অনেক আগেই জানিয়েছি, কিন্তু এর মধ্যে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। এবং ইভেন আমরা যখন সর্বাত্মক আমাদের যে কর্মসূচি সেটি আমরা যখন 12 দিন পালন করলাম, 13 দিনের মাথায় আমাদের সাথে আলোচনার ডাক আসলো এবং আলোচনা শুরু হলো যে কোনো আন্দোলনের ক্ষেত্রে একটা তো আন্দোলন থাকবেই, পাশাপাশি আপনার আলোচনার দ্বারও কিন্তু খোলা রাখতে হবে, সেটি আমরা কিন্তু সবসময় রেখেছি। এবং আজকে যে আলোচনা শুরু হয়েছে, আর আসলে একদিনের আলোচনাতেই তো আপনার সমস্যার পুরোপুরি সমাধান হয়ে যাবে না, সেটি স্বাভাবিক। তবে আলোচনা আন্তরিক পরিবেশেই আলোচনা হয়েছে। আমরা আমাদের যে 3টি দাবি, সেই 3টি দাবি কিন্তু আমরা পুনর্ব্যক্ত করেছি যে আমাদের প্রত্যয় স্কিম থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তিটা প্রত্যাহার করতে হবে এবং সেটি প্রজ্ঞাপন দিয়ে জানাতে হবে। যদিও মাননীয় সেতুমন্ত্রী যেটি ব্রিফিং এ বলেছেন যে প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা 2024-এর জুলাই থেকে থাকবে না, 2025-এর জুলাই থেকে তাদের অন্তর্ভুক্তিটা হবে, কিন্তু আমাদের কিন্তু এই ধরনের কোনো দাবি ছিল না। আসলে আমাদের দাবি ছিল যে প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কে প্রত্যাহার করে নিতে হবে। সেই স্কিমটি কবে চালু হয়
সেটি কিন্তু আমাদের মুখ্য জি, বিষয় না। মানে সাথে আমাদের আরো জি, আপনি থাকুন আমাদের সাথে। আমি আপনার শেষ কথা থেকেই আসলে একটু টেবিল টকে আসতে চাই। অধ্যাপক নাসরুদ্দিন মিতুল যেটা বলছিলেন ডক্টর মিজানুর রহমান, যে আপনাদের আসলে দাবি, মূল দাবিটাই ছিল যে প্রত্যয় স্কিম থেকে আসলে নিজেদেরকে প্রত্যাহার করে নেওয়া, এবং আসলে কেন প্রত্যয় স্কিমে গেলে আপনাদের অসুবিধাটা কোথায়, এবং সেখানে আসলে জাতির অসুবিধাটাই কোথায়? আপনারা যেটা বোঝানোর চেষ্টা জি, করছেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যে প্রত্যয় পেনশন স্কিম যেটি দেওয়া হয়েছিল, এই শব্দটি আসছে একেবারে লেটেস্ট। এটা সম্পর্কে বা এটা সম্বন্ধে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক টোটালি অ্যাওয়্যার ছিলেন না। কারণ 2008 সালেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী একটা সার্বজনীন পেনশন স্কিম করবেন ঘোষণা দিয়েছিলেন। তার ধারাবাহিকতায় 2019-20 সালে বাজেট দেওয়ার সময় ওই তৎকালীন আবুল মাল আব্দুল মুহিত আমাদের যে অর্থমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন। তার ধারাবাহিকতায় এই 23-24 সালে এসে আপনার এই ধরনের একটা পেনশন স্কিমের কথা বলা হয়েছে যে সার্বজনীন। এখানে কামার কুমার, তাঁতি, জেলে যারা আছে এক্সক্লুডেড, মার্জিনালাইজড পিপল, সোশ্যালি ডিসঅ্যাডভান্টেজ পিপল, all they will get some advantages. কিন্তু এই এযাবৎকাল পর্যন্ত, দ্যাট মিনস 2008 সাল থেকে অ্যাজ অফ টুডে, মানে এই জাস্ট এই 1 জুলাইয়ের আগ পর্যন্ত কিন্তু আমরা এই প্রত্যয় প্রবাস এগুলোর সম্পর্কে হবে জানতাম, কিন্তু আমরা তো একটা সাথে আসি, আমাদের তো একটা পেনশন স্কিম আছেই, মানে আমরা তো নর্মালি পেনশন পাচ্ছি। যে আমাদেরকে যে প্রত্যয় তারা একটা পেনশন স্কিম করে সেইখানে কিছু শর্ত জুড়ে দিয়ে সেই শর্তের মধ্যে আমাদেরকে যে ফেলে দিবে, এটা আমাদের কাছে কিন্তু কোথায় কোথায় আসলে আমি বলছি আপনাকে, খুব সংক্ষেপে বলছি, যে সেই জায়গাটাতে যখন ক্লিয়ার করলো 1 জুলাইতে যে স্বায়ত্তশাসিত এবং আরও কিছু প্রতিষ্ঠান, সেখানে আধা স্বায়ত্তশাসিত ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি সহ মোট 403টা প্রতিষ্ঠানের তালিকায় বিশ্ববিদ্যালয়কে ফেলে দিয়ে সেখানে তারা বলল যে প্রথমেই, মানে আমাদের অ্যাগ্রেসিভনেসের কিছু যুক্তি ছিল, সেটা হচ্ছে আমাদের চাকরির বয়স 65, কিন্তু স্পেকুলেশনটা এভাবে আসছিল যেটা 60, কিন্তু পরবর্তীতে আমরাও ক্লিয়ার হয়েছি যে আমাদের ওটা 65 থাকছে। কিন্তু সেখান থেকে আমাদের যে ফেস্টিভ্যাল অ্যালাউন্স, আমাদের ঈদ বোনাস, আমাদের বৈশাখী ভাতা, এগুলোকে সব মার্জ করা হয়েছে, এগুলোকে সব কেটে নেওয়া হয়েছে। আমাদের আনুতোষিক যেটা আমরা পেতাম 80 লাখ টাকা মতো প্রায়, সেটাকে এখান থেকে ডিডাক্ট করা হয়েছে। আমাদের যে আর্ন লিভ, যার অ্যাগেনস্টে আমরা একটা স্যালারি বা একটা পেমেন্ট দাবি করতে পারতাম, সেই আর্ন লিভ আমাকে কাটিয়ে ফেলতে বলা হয়েছে, তার অ্যাগেনস্টে কোনো পেমেন্ট দেওয়া হবে না। এরকম আরও অনেক বিষয়। তারপরে হচ্ছে কি যে 2025 সাল, এখন তো বলা হচ্ছে, তখন বলা হয়েছিল 2024 সালের 1 জুলাই থেকে যারা শিক্ষকতার মতো এই মহান পেশায় জয়েন করবেন, তারা আপনাদের একটা নির্ধারিত ফি 5,000 টাকা করে অ্যামাউন্ট দিয়ে, সেটা 2054 সালে ম্যাচিউর হবে, যেটা ফান্ডেড, হ্যাঁ, যেটা মানে আপনার নন আইডেন্টিফাইড বলা হয় এটাকে। তো সেই জায়গা থেকে তাদেরকে বলা হলো যে এইটা কিন্তু আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো গাণিতিকভাবে, যৌক্তিকভাবে এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে বিচার বিশ্লেষণ করেছেন। প্রথমে আমাদেরকে একটু কনফিউজই করা হয়েছে যে এই ধরনের স্কিম যারা তৈরি করেছেন তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে কি বুঝতে পারতেন না? সার্বজনীন বলছেন আপনি, এটাকে ইউনিভার্সাল বলছেন, কিন্তু কই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো ছিল, তাদেরকে ডাকা যেত না? এইখানে ডাকাই হয়নি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি শিক্ষকতার মতো পেশায় যাদেরকে এনকারেজ করবেন, যারা আসবে আগামী দিনের এই যে স্মার্ট সিটিজেন তৈরির জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন, তাদেরকে করেছেন, আপনি তাদের একটা লার্জ পোর্শন, একেবারে পুরো 40টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষকদেরকে আপনি ডিপ্রাইভ করে, ওখানে তো মেধাবীরা আসবে না। এটা একটা মেধা শূন্য করার আমাদের কাছে মনে হয়েছে। এটা আমার নিজের, আমি ব্যক্তিগতভাবে আমি যতবারই এই জিনিসটা চিন্তা করি, আমার কাছে মনে হচ্ছে যে না, আমরা তো আমাদের মেধাবীদেরকে অ্যাট্রাক্ট করতে পারবো না এই প্রফেশনে, কারণ তারা এরকম টার্মস এন্ড পেনশন আমার রাইট, আমি সরকারি চাকরিতে কেন আসবো? আমি যদি আমার এই ডিপার্টমেন্টে 1st, 2nd, 3rd হওয়ার পরে যদি আমি অন্য কোথাও অ্যাপ্লাই করতাম, ব্যাংকে যেতাম, বিমায় যেতাম, এনজিওতে যেতাম, আমার যে স্যালারি হতো, আমার সরকার তো আমাকে এখন সেই স্যালারি দিচ্ছে না। আমি এই জায়গায় দাঁড়িয়েই বলছি, কিন্তু যেটুকু আমাকে দিচ্ছে আমি তাই নিয়ে তো তুষ্ট, অনেক তুষ্ট। 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেটুকুই দিয়েছেন, আমরা কিন্তু নিজেরা বেশ তুষ্টই ছিলাম, ভালোই ছিলাম। কিন্তু হঠাৎ করে কথা নাই বার্তা নাই, এরকম একটা প্রত্যয় স্কিমের মাধ্যমে, পেনশন স্কিমের মাধ্যমে আমাদেরকে ইনক্লুড করে আমি মনে করি শুধু তুচ্ছ তাচ্ছিল্যই না, একরকমের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে
একটা চরম অবমাননাকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে। মানে একটা বড় বিষয় হচ্ছে যে আপনাদের এখানে সাথে অর্থ আলোচনা কিন্তু বড় বিষয় নয়, আমি শুধু মানে আপনাকে এই মেসেজ সম্মানের জায়গাটা, Exactly. শিক্ষকের মর্যাদা, আমার কাছে আমরা কিন্তু আমাদের নিজেদের মর্যাদাটুকু নিয়েই থাকতে চেয়েছি। এখন আমি এই পজিশনে থেকে কি করে বুঝাই যে মাননীয় প্রধানমন্ত্রী আমার হচ্ছে না, আমার চলছে না, আমি তো মানে একথা রাস্তায় দাঁড়িয়ে বলতে পারছি না, কিন্তু তারপরেও তো চলছি, তারপরেও তো হচ্ছে। এখন আবার যেটুকু ছিল সেইটুকুও কেড়ে নিচ্ছেন, তাহলে আমার তো আর এই আন্দোলন বা এই দাবি করা ছাড়া আর কোনো গতি নাই। তারপরেও আমরা কিন্তু খুবই নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনগুলো করে আসছি। সেই জায়গা থেকে আপনি বললেন, আমি একটু অধ্যাপক শাহেদ রানা আপনার কাছে আসতে চাই যে মানে একটা বড় বিষয় উঠে এসেছে যে শিক্ষকের মর্যাদা। আপনারও নিশ্চয়ই এভাবেই চিন্তা করছেন, কারণ শিক্ষক ফেডারেশন সারা বাংলাদেশে আসলে একাত্ম হয়ে এই আন্দোলনটা চালিয়ে নিচ্ছেন। সেখানে আর কোন কোন বিষয় মনে হয় যে শিক্ষকের মর্যাদাকে ক্ষুণ্ণ করে? না দেখেন, আপনি ঠিকই বলেছেন। আমরা আসলে স্যার তো বললেন যে আমাদের টাকার বিষয়টা বলেছেন, পারিপার্শ্বিক যে বিষয়গুলো আছে আমরা মেইনলি ফোকাস করছি হচ্ছে আমাদের যে ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থা, দেশের যে শিক্ষা ব্যবস্থা, এটাতে আমরা মেইনলি ফোকাস করতে যাচ্ছি। আপনি দেখেন, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যদি আপনার মেধাবীরা এখানে যদি আকৃষ্ট না হয়, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যদি ঠিকমতো এক্সিকিউট না করে, তাহলে কিন্তু দেশের যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে দক্ষ জনশক্তি, সেটা কখনোই হবে না। আপনি দেখেন, এখান থেকেই তো যারা ছাত্র ছিল তারাই তো আপনার একসময় বিসিএস ক্যাডার হবে বা অন্য কোথাও চলে যাবে। আজকে আপনাকে বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ে যারা প্রথম দিকে থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাদের মধ্যে একটা আলাদা ফ্যাসিনেশন থাকে বিশ্ববিদ্যালয়ে যোগদানের জন্য। এটা আপনার অন্য কোনো প্রফেশনে তাদের অ্যাট্রাক্টই করে না। তো সেই জায়গায় যদি আপনি মনে করেন যে এখানে আমাদের যে এক্সিস্টিং সুবিধা আছে সেটা নিয়ে কিন্তু আমরা স্যাটিসফাইড। আমরা তো বলিনি আমাদের একটা গাড়ি দিতে হবে, আমরা বলিনি আমাদের একটা চাকরের ভাতা দিতে হবে, আমরা কিন্তু বলিনি যে আমাদের তেলের জন্য মেনটেন্যান্স ফি দিতে হবে, আমরা কিন্তু বলিনি আমাদের এটা দিতে হবে। এখন না বলতে বলতে এমন অবস্থায় আমরা দাঁড়িয়েছি যে আমাদের যেটা আছে সেটাও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। আমরা কিন্তু ওই জায়গায় যেতে চাই না। তো আমরা বলছি যে আমাদের মিনিমামটা দেন, যাতে বিশ্ববিদ্যালয় মেধাবীরা আকৃষ্ট হয়। আদারওয়াইজ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে বিশ্ববিদ্যালয় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা প্রথম দিকে আছে, তারা এই দেশে থাকবে না, এখানে ব্রেন ড্রেইন হয়ে যাবে। এই কথা বলতে আমাদের কোনো বিন্দু পরিমাণ দ্বিধা নেই, কারণ আমরা বাইরে থেকেছি, বাইরে দেখেছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমরা পিএইচডি করেছি, পোস্টডক করেছি। তাদের যে বেতন কাঠামো, তাদের যে সম্মান, তাদেরকে একটা জায়গায় গেলে যেভাবে তাদেরকে রেসপেক্ট করা হয়, সেই সেন্সে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো কোনো পর্যায়েই নেই। আপনি বলতে পারেন এই যে আন্দোলন করছেন আপনারা, এক হচ্ছে যে ডিপ্রাইভড হয়ে আন্দোলন করছেন, প্লাস আন্দোলন করতে এসেও আজকে 1 থেকে 13 তারিখ আজকে এসে সরকারে কোনো কারোর সাথে বসতে পেরেছেন শিক্ষক নেতৃবৃন্দ, এটাকেও কি এক ধরনের ডিপ্রাইভ মনে করেন কিনা? সার্বিকভাবে আপনাদের আন্দোলন একটু মানে জাতি থেকে একটু পিছিয়ে আছে কিনা, এবং গণমাধ্যমেও কিছুটা উপকৃত কিনা? হ্যাঁ, এটা ঠিকই বলেছেন। আমরা কিন্তু আজকে, আপনারা সবাই বলছেন জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা আন্দোলন করছি, আপনি জানেন আমরা 29 এপ্রিল থেকে আন্দোলন করছি এবং খুব সফট কিছু কর্মসূচি আমরা দিয়েছি। আমরা স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি করেছি। শিক্ষকতা একটা ব্রত। এখানে আমরা অন্য আর 10টা প্রফেশনের মতো কিন্তু আমরা রাস্তায় গিয়ে আন্দোলন করতে পারি না। আমরা আমাদের যৌক্তিক দাবিটা সবসময় আমরা প্রথমেই যেটা স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি কলম দিয়ে আমরা করেছি, আমরা এটাকে লিপিবদ্ধ করে মন্ত্রণালয়ে দিয়েছি, আমরা মানববন্ধন করেছি, একটা প্রতীকী অবস্থান কর্মসূচি করেছি, 1 ঘন্টার কর্মবিরতি, 2 ঘন্টার কর্মবিরতি, এভাবে করতে করতে আজকে এসে যখন দেখছি দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আমাদের দিকে কোনো ধরনের কোনো অ্যাট্রাকশন ছিল না, সেই মর্যাদার জায়গা থেকেই কিন্তু আমরা পরবর্তীতে সর্বাত্মক কর্মসূচি দিয়েছি এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা শিক্ষার্থীদের কথা ভেবে আমরা কিন্তু আমাদের যেই পরীক্ষাসমূহ এগুলো কর্মবিরতির আওতামুক্ত ছিল, কিন্তু বাধ্য হই কিন্তু আমরা সর্বাত্মক এই অবস্থায় আসতে বাধ্য হয়েছেন আপনারা। আমি একটু যুক্ত করতে চাই এই সময়ে যে আপনাদের সাথে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন বা অন্যান্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যারা কর্মকর্তা কর্মচারী আছে তারাও যুক্ত হয়েছেন। মীর মোহাম্মদ মোর্শেদুর রহমান, যদিও এই বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন এই বিষয়টি নিয়েও কিছুটা বিতর্ক এরই মধ্যে তৈরি হয়েছে, একাংশ বলতে হয়, একাংশের সভাপতি মীর মোহাম্মদ মোর্শেদুর রহমান, আপনি নিশ্চয়ই আমাদেরকে শুনতে এবং দেখতে পাচ্ছেন।
সম্ভবত নেটওয়ার্কের সমস্যা, আমরা যেতে চাই। আমি তাহলে একটা বিরতি নিয়ে ঘুরে আসি। স্যার থাকবেন আমাদের সাথে, আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে, দেখছেন 7 দিন। আমরা কথা বলছি শিক্ষক আন্দোলন নিয়ে যে স্থবিরতা চলছে বিশ্ববিদ্যালয়গুলোতে, সেই প্রসঙ্গগুলোতেই। ডক্টর মিতুল, আপনার কাছে আসতে চাই যে অধ্যাপক শাহেদ রানা বলছিলেন যে যৌক্তিক দাবি, কিন্তু আমরা এরই মধ্যে গণমাধ্যমে দেখেছি কেউ কেউ অযৌক্তিক বলেও মন্তব্য করেছেন। যেমন শুরুর দিকে আপনারা যখন এই অবস্থান কর্মসূচি শুরু করলেন, তখন অর্থমন্ত্রীও বলেছেন যে শিক্ষকদের এই যা আন্দোলনে আসলে যৌক্তিকতা নেই। তো আপনারা কিভাবে আসলে এস্টাবলিশ করতে চান যে আপনাদের দাবিগুলো যৌক্তিক? ধন্যবাদ আপনাকে। একেবারেই এটার সাথে কোরিলেটেড একটি কোশ্চেন। আমাদের দাবি কিন্তু 3টি। আপনার মাধ্যমে আমি পুরো জাতিকেই জানাতে চাই, আমাদের যে এই আন্দোলনের দাবি ছিল মূলত 3টি। প্রথম দাবিটি ছিল প্রত্যয় স্কিমটি বাতিল করা, আমাদের অথবা আমাদেরকে এক্সক্লুড করা, এটার মধ্যে আমাদেরকে না নেয়া। আমাদের জন্য প্রত্যয় স্কিমটি বাতিল করতে হবে। দ্বিতীয়টি হচ্ছে আমাদের সুপার গ্রেড, যেটা 2015 সালেই কমিটমেন্ট ছিল। আমাদের যখন আমাদের এই পে স্কেল দেওয়া হয় 2008 থেকে আসলে এই বিষয়গুলো, 2015 সালে যখন পে স্কেলটা দেওয়া হয়, তখনই আমাদের বলা হয়েছিল যে আপনাদের বিষয়গুলো আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জ্যেষ্ঠতার ভিত্তিতে আমরা এখানে। এটা কতগুলো মিস ইনফরমেশন আছে, আমি আপনাকে আজকে একেবারে ক্লিয়ারলি বলবো, একটু সময় নিয়ে বলছি। প্রথমটা ছিল প্রত্যয় বাতিল করা, দ্বিতীয়টি হচ্ছে সুপার গ্রেড দেওয়া, আর তৃতীয়টি হচ্ছে আমাদের যে আমরা যেটি করছিলাম এখন, যেটাকে বলা হয় যে আপনার আমাদের হ্যাঁ স্বতন্ত্র বেতন স্কেল। এক্স্যাক্টলি, আমাদের ইন্ডিয়া একেবারে সেপারেট একটি বেতনের স্কেল দেওয়া। রানা, এইখানে আমাদের যেই জ্যেষ্ঠতার ভিত্তিতে আমাদেরকে যে সিনিয়র স্কেল, মানে আমাদেরকে যে সুপার গ্রেড দিবে, এখানে একটা বার্তা বাইরে দিয়ে দেওয়া হয়েছে যে এক একটি বিশ্ববিদ্যালয়ে 300-400 করে প্রফেসর আছে। সো সবাইকে যদি এই সুপার গ্রেডে আনা হয়, তাহলে সরকার এত টাকা দিয়ে পারবে না। এটা একটা, এই আমি বলবো অর্থ মন্ত্রণালয়েরই বা এই পে স্কেলের সাথে, মানে এই যে প্রত্যয় পেনশন স্কিমের সাথে জড়িত যারা, তারাই কিন্তু এরকম একটি প্রচারণা চালিয়েছেন এবং সেটা পত্রিকায় ফলাও করে প্রচার করেছে। অথচ আপনি দেখেন, আমরা যখন গ্রেড 3 থেকে 2-তে আসবো, সেখানে কিন্তু আপনার 25%-এর একটি বার আছে প্রফেসরদের। তার আবার অনেক র্যাঙ্কিং আছে যে সেই পাবলিকেশন লাগবে, এত বছর ডিউরেশন যেতে হবে, তাহলেই সে কেবল 3rd থেকে 2nd-এ আসতে পারবে। এবং 2nd থেকে 1st গ্রেডে যারা আসবেন, সেখানেও কিন্তু আপনার এরকম ওই 25%-এর বার দেওয়া আছে। প্রথম গ্রেড থেকে যারা জ্যেষ্ঠতার ভিত্তিতে ওই সুপার গ্রেডে যাবেন, সেখানে কিন্তু 12%, 12.5%। কাজেই কোনো বিশ্ববিদ্যালয়ে যদি 200 শিক্ষকই থাকেন, তাহলে 200 শিক্ষকই প্রফেসরই সেখানে কিন্তু আসতে পারছেন না। হাতে গোনা হয়তো বড় জোর 7 থেকে 8 জন বা 10 থেকে 15 জন। অনেকেই আবার মজা করে এটাকে বলে যে কখনোই যেন সুপার গ্রেডে সচিবদের তুলনায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা এই সংখ্যাটাকে এক্সিট না করে, এই জন্যই ওনারা এটা করছেন না। বিষয়টা যদি তাই হয়, তাহলে তো দুঃখজনক। আমরা এটাকেও কিন্তু কগনিজেন্সে নিচ্ছি, কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমরা গাণিতিকভাবে, আমি আবারও বলি, যৌক্তিকভাবে, গাণিতিকভাবে আমাদের ক্যালকুলেশন, আমাদের মধ্যেও তো অভিজ্ঞ প্রফেসর, নাম করা প্রফেসর প্রচুর রয়েছেন, যারা একসময় রাষ্ট্রের, আমি বলবো একসময় কি এখনও রাষ্ট্রের পলিসি মেকিংয়ে তাদের ভূমিকা রয়েছে। তারা এগুলো হিসাব করে দেখেছেন যে এখানে আসলে ডিপ্রাইভ করা হচ্ছে, ইন্টেনশনালি ডিপ্রাইভ করা হচ্ছে। এবং এগুলোকে বুঝিয়ে, আপনার হাতে কাগজ, আপনার হাতে কলম, আপনার হাতে ক্ষমতা, আপনি লিখতে বলা হলো সর্বমোট, আপনি লিখে দিলেন সর্বশেষ, বাস হয়ে গেল। আমি এক্সাম্পলটা কি দিচ্ছি আপনাকে বলি। বলা হলো আপনাকে যে আপনি আপনার সর্বমোট বেতনের, মানে এ যাবৎ কাল পর্যন্ত স্কেলে যত আছে সর্বমোট বেতনের 10% আপনি এত এলআর ফান্ডে জমা দিবেন, অথবা কি পেনশন ফান্ডে জমা দিবেন। আপনি মানে কলম আছে আপনার হাতে, আপনি লিখে দিলেন যে সর্বশেষ স্কেলে, তার মানে আপনার সর্বশেষ স্কেল হচ্ছে 78,000 টাকা। আপনি চাকরি শুরু করেছেন 750 টাকা স্কেল দিয়ে। যদি সর্বমোট বলা হয়তো, তাহলে আস্তে 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 এটা গিয়ে দাঁড়াইতো একটা লামসাম অ্যামাউন্টে। সো যাদের হাতে কলম বা যাদের হাতে ক্ষমতা, যারা ওই বলয়ের মধ্যে থাকে, তারা এগুলোকে মিস ইনফরমেশন দিয়ে কিন্তু মিসলিড করছে। কাজে এখানে যে আন্দোলনের কথা যেটা বলছেন, শুধুমাত্র শিক্ষকদের ক্ষতি হচ্ছে নাকি আসলে শিক্ষায় যাদের মেরুদণ্ড যদি হয়, জাতির ক্ষতি হচ্ছে। আসলে এই যে ক্ষতিটা হচ্ছে, এই ক্ষতিটা কিন্তু এখন আর কারো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার দরকার নেই, এটা কিন্তু প্রমাণিত।
আজকে এখন যে অবস্থায় আমরা এসেছি, আমাদের শিক্ষকদেরকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হচ্ছে। হ্যাঁ, আমরা জনদুর্ভোগ তৈরি করার মতো কোনো আন্দোলন করতে পারি না। আমরা নিজেদেরকেই বলি জাতির বিবেক। আমি আমার নিজের তাড়নায় এই প্রফেশনে এসেছি। আমি বাংলাদেশের দ্বিতীয় কোনো চাকরির পরীক্ষা দেইনি। আমি বলতে পারি যারা শিক্ষক তারা বাংলাদেশের দ্বিতীয় কোনো চাকরির পরীক্ষা দেননি। এবং আপনি যদি এই কেসগুলোও খোঁজেন, যে 100 কেস আপনি পাবেন যারা অন্য ক্যাডার থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য এসছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে অন্য ক্যাডারে গিয়েছে। এটা এই কন্টেম্পোরারি, এই সমসাময়িক ইস্যুতে আর্থিক দৈন্যতার কারণে এটা এখন ঘটছে, আগে এটা ঘটতো না। এই প্রবণতা যারা বলে আরেকটা কথা, আরেকটা কথা আপনাকে বলেনি, আরেকটা কথা অনেকে বলে যে আগে আপনারা এত কিছু রাষ্ট্রের এত কিছু হয়ে যাচ্ছে, আপনারা কোনোটাই আন্দোলনে নামেন না, এখন কেন নেমেছেন? রানা, আমি একেবারে আপনার মাধ্যমে পুরো জাতিকে বলতে চাই যে আমরা শিক্ষক, যেখানে যখন কোনো অন্যায় দেখি, যাকেই দেখি, আমরা কিন্তু সেটা লেখনির মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে আমরা কিন্তু বলার বা বোঝানোর চেষ্টা করি। তবে হ্যাঁ, এই সরকারের সময় আমি বলবো রাজপথে কোনো যৌক্তিক আন্দোলন ছিল না যে সেটাকে একেবারে শতভাগ সাপোর্ট দিয়ে। কোটা বিরোধী আন্দোলন তারা করেছিল, কোটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাতিল করেছেন মেনে নিয়ে। কাজেই আমরা দেখেছি যে আমাদের এই অবস্থায় আসতে হবে, এটা এখনকার বাস্তবতা। এটা আজ থেকে 10 বছর আগেও কিন্তু আমরা এটা ভাবিনি, কারণ বর্তমান প্রধানমন্ত্রী আমাদের ব্যাপারে যথেষ্ট অ্যাওয়্যার। আপনি যেটা বলছেন সেটাকে আরেকটু ঘুরিয়েও অনেকে বলছেন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন স্ট্রং একটা ভূমিকা পালন করে, সেখানে এরকম কথা আছে। আমি সাধারণ আপনার কাছে আসতে চাই যে শিক্ষকরা আসলে এতটা বেশি দলীয় রাজনীতির লেজুর বিক্রি করে ফেলেছে, যাতে করে আজকে যৌক্তিক দাবিও খুব বেশি জায়গা করতে পারছে না, এবং শিক্ষকদের সাথে যেভাবে আসলে মর্যাদা দিয়ে কথা বলা দরকার ছিল সেই জায়গাটা কিছুটা ব্যাহত হচ্ছে। আপনারা মানেন কিনা বিষয়টা? না, আপনার সাথে আমি পুরোটা একমত নই যে একবারে রাজনৈতিক লেজুর বৃত্তির সাথে আছে। দেখেন, বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসন আছে, যেটা বঙ্গবন্ধু 73 সালে দিয়েছেন, এবং দিয়েছেন শুধুমাত্র মুক্তি বুদ্ধি চর্চার জন্য। তারা আমাদের একটা আদর্শ থাকবে, একটা রাজনৈতিক আদর্শ থেকে আমরা কিন্তু শিক্ষা এবং গবেষণা কার্যক্রম সম্পূর্ণভাবে চালিয়ে যাই। এতে আমাদের কোনো দ্বিমত নাই, এটা লেজুর বৃত্তি বলতে পারেন না। আমরা যেটা বলে থাকি, যদি কোথাও কোনো অন্যায় দেখি, একমাত্র দেখবেন বিশ্ববিদ্যালয় লেভেল থেকেই কোনো সবচেয়ে আগে প্রতিবাদ দেওয়া হয়। এটা শুধুমাত্র আমাদের যে বাক স্বাধীনতা, আমাদের যে মুক্তি বুদ্ধি চর্চা, মত এবং মত পার্থক্য রয়েছে, স্পষ্ট। হ্যাঁ, একটু রয়েছে, এটা থাকবে। এটাই সৌন্দর্য বিশ্ববিদ্যালয়ের, আমি বলি। এটাই সৌন্দর্য মনে করবেন যে আপনি সাদাকে সাদা বলতে পারবেন, আরেক গ্রুপ তাদের আদর্শের দিক থেকে বলতে পারে এটা সাদা নয়, এটা কালো। এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য দেখেই বঙ্গবন্ধু 73-এর অধ্যাদেশে 4টা বিশ্ববিদ্যালয়কে দিয়েছেন। পরবর্তীতে যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো হয়েছে সেখানেও কিন্তু মুক্তিবুদ্ধির চর্চাগুলো হয়ে থাকে। তো সেখানে যে আমরা একবারেই রাজনৈতিকভাবে লেজুরভিত্তিক করে থাকি, সেটা আমি আপনার সাথে একবারই সম্পূর্ণভাবে একমত নই। তবে আমরা রাজনৈতিক একটা আমাদের গ্রুপ থাকে, কেউ বঙ্গবন্ধুর আদর্শ করে, কেউ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম করে। এটা করে থাকেন তাদের পছন্দের জায়গা থেকে, এটা তাদের একটা ব্যক্তিগত আদর্শের জায়গা থেকে। কিন্তু যদি কোনো জাতীয় ইস্যু হয়, সেখানে কিন্তু আমরা দল মত নির্বিশেষে আমরা কিন্তু এক হয়ে যাই। আজকে আমরা আন্দোলন করছি, এটা আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য নয়। আপনার মাধ্যমে বলতে চাই, আজকে যে আন্দোলন হচ্ছে, এখানে কোনো আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিছু নেই। এটা বিশ্ববিদ্যালয় ফেডারেশনের নেতৃত্বে, এটা আমাদের অস্তিত্বের সংকটে, এটা আমরা নেই। আপনি সবসময় আপনারা জানেন যে এটা যারা 24-এর এখন পর্যন্ত, আজকে আমরা শুনলাম সেটা 25 জুলাই হতে পারে। আজকের আগ পর্যন্ত আমরা যেটা শুনেছি, যেটা আমরা লিখিত আকারে দেখেছি পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে, যে 24-এর 1 জুলাই থেকে যারা সর্বজনীন পেনশন ইনক্লুড হবে, আমরা যারা আন্দোলনে আছি একজনও কিন্তু এটার মধ্যে ভুক্তভোগী নয়। হ্যাঁ, একজনও আমরা ভুক্তভোগী না। আমরা শুধুমাত্র আমাদের যে অনাগত ভবিষ্যতের কথা চিন্তা করে, বাংলাদেশের উচ্চ শিক্ষার কথা বিবেচনা করে আমরা আন্দোলন করছি। আমরা জানি যে আজকে আমি এখানে জয়েন করেছি, আমার আজকে জুলাইয়ের 1 তারিখে যে জয়েন করবে সেই সহকর্মী কিন্তু আমার থেকে অনেক বেশি পরিমাণে বৈষম্যের শিকার হবে। সেটা অবশ্যই তার কর্মক্ষেত্রে একটা বিরূপ প্রভাব ফেলবে। সেই বৈষম্য রোধ করার জন্য কি আসলে আলাদা বেতন কাঠামো, সুপার গ্রেড, এই বিষয়গুলো জরুরি কিনা, এবং সেটা জাতির জন্য আসলে কি বয়ে নিয়ে আসবে? অবশ্যই। আপনারা দেখবেন যে সোশ্যাল মিডিয়া অনেক সময় বলা হয়েছে যে পার্শ্ববর্তী দেশে কন্ট্রিবিউটরি পেনশন আছে, তার পাশে কন্ট্রিবিউটরি পেনশন আছে। হ্যাঁ, আপনি তাদের বেতন স্কেলটা দেখেন। আজকে আমাকে যে টাকা বেতন দেয়া হয়, তার থেকে যদি আপনি আবার কেটে নিয়ে যান, তাহলে একজন সহকর্মী যে প্রভাষক হিসেবে জয়েন করবে, তার এই সময়ে
চলতে তার কতটা কষ্টের সম্মুখীন হবে। আর বাইরের দেশে যখন তাদের স্বতন্ত্র বেতন স্কেল দেওয়া আছে, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় কম্পারেটিভ স্টাডি করেছি। আপনারা যেরকম বলছেন আমাদের যে বিদ্যমান পেনশন ব্যবস্থা এবং সর্বজনীন পেনশন ব্যবস্থায় আমরা একটা কম্পারেটিভ স্টাডি করেছি। একই সাথে আমাদের বর্তমান যে বেতন কাঠামো বাংলাদেশের এবং তার সাথে যে পার্শ্ববর্তী দেশগুলো আছে ভারত এবং কি ব্যর্থ রাষ্ট্র হিসেবে যে গণ্য পাকিস্তান, সেই পাকিস্তানেও কিন্তু আমাদের থেকে প্রচুর পরিমাণে বেতন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়কে আপনারা র্যাঙ্কিংয়ে দেখতে চান, শিক্ষকদেরকেও আমাদেরকে সেরকম মর্যাদা দিতে হবে, আমাদের ফ্রিডম দিতে হবে। আপনারা আমরা বলতে পারি বিশ্ববিদ্যালয় অবশ্যই র্যাঙ্কিংয়ে যাবে বাংলাদেশের, যদি আমাদের মর্যাদা অক্ষুণ্ণ রাখেন, আমাদের কাজের জন্য যে সুযোগ সুবিধা গবেষণা ভাতা দেন, অবশ্যই আমরা র্যাঙ্কিংয়ে নিয়ে যাব। মানে আসলে এখানে আরো বেশি নজর দেওয়ার দরকার আছে জাতির প্রয়োজনে। আমরা আরেকটা বিরতি নিয়ে আসি, বিরতি নিয়ে এসে আরো কথা বলছি। প্রিয় দর্শক, নিশ্চিত ছোট্ট আরো একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আজ নেক্সাস টেলিভিশনের 7 দিনের আয়োজনে আমরা কথা বলছি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি এবং সেখানে শিক্ষায় যে অচলাবস্থা চলছে সেই প্রসঙ্গগুলো নিয়ে। এই মুহূর্তে আমি কথা বলতে চাই প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, প্রধান উপদেষ্টা বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন। ইকরাম শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদেরকে। আপনারাও একাত্মতা পোষণ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে, কারণ বিশ্ববিদ্যালয়ের অংশ আপনারাও। আসলে আপনারা কিভাবে দেখতে চান আপনাদের এই যে পেনশন স্কিম থেকে নিজেদেরকে বাইরে রাখতে? ধন্যবাদ। আর আপনি সহ সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকে নেক্সাস টিভির দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা দুটো পার্ট আমি যদি একটু বলি। একটা হচ্ছে একাডেমিক কর্মকর্তা, আর একটা হচ্ছে নন একাডেমিক কর্মকর্তা। একাডেমিক কর্মকর্তা যেমন ডিন মহোদয়গণ, নন একাডেমিক যে কর্মকর্তাগুলো আছে মানে চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে অ্যাকাউন্টস ডিরেক্টর, মেডিকেল অফিসার, চিফ মেডিকেল অফিসার, সায়েন্টিফিক অফিসার, এই যে কর্মকর্তাদের মূল কাজ হচ্ছে কিন্তু শিক্ষক মহোদয়গণের যে জ্ঞান সৃষ্টি এবং জ্ঞান বিতরণের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করার যে কাজটা, সেটা কর্মকর্তারা করে থাকেন এবং এই কাজে সহযোগিতা করেন কিন্তু কর্মচারী বিন্দু। তো এই জায়গায় আমাদের দাবিটা একটু ভিন্ন। আমাদের ফেডারেশনের দুটো দাবি। একটা হচ্ছে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা যেটা প্রত্যয়, সেখান থেকে বিশ্ববিদ্যালয় সমূহকে প্রত্যাহার। আর দুই হচ্ছে কর্মকর্তাদের জন্য ইউজিসি একটি অভিনীতিমালা প্রণয়ন সুপারিশ করেছে। সেটাতে আমরা 12 দফা সংযোজনের দাবি করেছিলাম, যেটা ইউজিসি আমাদেরকে এর আগে দুটো মিটিংয়ে কথা দিয়েছিলেন যে যদি নীতিমালা খসড়া তৈরি হয় সেক্ষেত্রে সকল অংশীজনকে সাথে নিয়ে তা করবে। কিন্তু আমরা কিছুদিন আগে পত্রিকা মারফত শুনতে পেলাম যে তারা এটা ইউজিসি সুপারিশ করেছেন, কিন্তু এই বিষয়ে অংশীজনদের কোনো মতামত নেওয়া হয়নি। তো এই দুটো দাবিতেই কিন্তু আমরা আছি। আমাদের দাবির যে যুক্তিকতা সেটা হচ্ছে এই যে দুটো বৈষম্য তৈরি হবে বলে ফেডারেশন মনে করে। একটা হচ্ছে জুলাইয়ের আগে, জুলাইয়ের পরে, আর একটা হচ্ছে অন্য চাকরিজীবীদের সাথে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের যে বৈষম্য, এই বৈষম্যের কারণে আমরা যদি প্রপার কর্মকর্তা যদি না আসে, কারণ বৈষম্যযুক্ত অবস্থা একটা বিশ্ববিদ্যালয় যদি আপনারা জানেন বৈষম্যযুক্ত অবস্থায় থাকে, সেক্ষেত্রে দেশ কিন্তু বৈষম্যমুক্ত হওয়া সম্ভব না। এখন এই বৈষম্যটার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা চাই আলাদা কোনো স্কিম নয়, সরকারি সকল চাকরিজীবী যারা পেনশনের আওতায় ছিলেন তারা একই পেনশনের আওতায় থাকে, সেটি সর্বজনীন হোক, সেটি প্রত্যয় হোক, একই পেনশনের আওতায়। সেখানে আবার বিভিন্ন নাম দিয়ে এক একজনকে এক এক রকম সুবিধা দেওয়া, যেটা আমি মনে হয় আপনাদের জায়গাটা বুঝতে পেরেছি। আমি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি একটু কথা বলতে চাই এই মুহূর্তে টেলিফোনে একই সংগঠনের একাংশের সভাপতি মীর মোহাম্মদ মোর্শেদুর রহমান। মোর্শেদুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন এবং আপনি আপনার জায়গা থেকে এই আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করেছেন, সেই জায়গা থেকে যদি যৌক্তিকতার প্রসঙ্গ আসি, কিভাবে যৌক্তিক মনে করছেন? ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই নেক্সাস টেলিভিশন কর্তৃপক্ষকে, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনকে আমন্ত্রণ জানানোর জন্য। মূলত আমরা তো সর্বক্ষেত্রেই বঞ্চিত।
এখন আপনারা আপনি সর্বক্ষেত্রে একটা কথা বঞ্চিত বলেছেন বলতে যে- আসলে কি বোঝাতে চান আপনি? এটা বোঝাতে চাচ্ছি যে ধরেন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আমরা শিক্ষকদের দ্বারা সরাসরি বঞ্চিত। আমরা যদি কোনো আমাদের যৌক্তিক দাবি নিয়ে যাই, ওনারা সেটার বিরুদ্ধে দাঁড়ান। কারণ উপাচার্য তো থাকেন শিক্ষকদের মধ্যে থেকে, সিন্ডিকেট মেম্বার সবকিছুতেই ডিসিশন মেকিং এ থাকেন সম্মানিত শিক্ষকবৃন্দ। যে কারণে যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর মানে একটা বিশ্ববিদ্যালয়, হচ্ছে যে আপনারা এখানে ইন্টারনালি, একই সাথে সরকারের কাছ থেকে আপনাদের চাওয়াটা কি? সরকারের কাছে আমাদের চাওয়া আছে দুইটা। এক নাম্বার চাওয়া হচ্ছে যে প্রত্যয় স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় এর নাম প্রত্যাহার। আর একটা চাওয়া হচ্ছে যে আমরা, যে আপনি যেটা বললেন আমার খারাপ লাগলো যে একাংশের, আসলে দেখুন, এই একাংশের না। প্রসঙ্গে আমি আপাতত কথা বলতে যাচ্ছি না, এই জন্য একাংশ বলেছে যে আপনাদের না, দুইটা ঠিক আছে। সংগঠনেরই মধ্যে অস্তিত্ব আমরা খুঁজে পেয়েছি, যার কারণে আপনাকে একাংশ বলতে বাধ্য হয়েছি আমি। হ্যাঁ, আপনি প্রশ্নের উত্তরে আসুন যে আজকের যে দ্বিতীয় হচ্ছে আমাদের ওই অভিন্ন নীতিমালা নামের আমাদের অভিন্ন নীতিমালা তৈরি করেছে খসড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেই অভিন্ন নীতিমালায় আমাদের 12টা দফা আছে। জি, সেই 12 দফা সংযোজন করে অভিন্ন নীতিমালা বাস্তবায়ন করতে হবে। এই দুইটা দাবি নিয়ে মূলত আমাদের আন্দোলন, এবং এই আন্দোলনে আমাদের মেসেজটা এরকম যে কে থাকলো বা না থাকলো সেটা আমাদের বিবেচ্য বিষয় না। মূল বিবেচ্য বিষয় হচ্ছে যে কর্মকর্তাই দিন শেষে আমরা কর্মকর্তাদের পাশে যদি কেউ নাও থাকে, আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলনে থাকব। জি, ধন্যবাদ। কারণ- ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে আমরা বুঝতে পেরেছি আপনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে একটু কথা বলতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আপনার সাথে। মিজানুর রহমান, আমি যেই জায়গাটা নিয়ে আপনার সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে আপনাদের জন্য সুপার গ্রেড করা, তারপরে আলাদা পে স্কেল গঠন, এই বিষয়গুলো দীর্ঘদিন যাবতই হচ্ছে কিন্তু কেমন যেন হিমাগারে আছে। কেন মনে হয়? আপনারা নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে ভাবেন এবং খোঁজখবর রাখার চেষ্টা করেন, এটা কেন? আর এটা হলে আসলে বিশ্ববিদ্যালয় কিভাবে মেধাবীদেরকে শিক্ষক হিসেবে আনার সুযোগ পেত বাংলাদেশ? প্রথমে আপনার যেটি সুপার গ্রেডের কথা বলেছেন সেটি দিয়ে আমি শুরু করি। আসলে রাষ্ট্রের সকল, বা আমি যদি এইভাবে বলি যে প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা কর্মচারীরা, যেমন আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন বা সচিবালয়ে যারা আছেন, তারা একটা সর্বোচ্চ পর্যায়ে যেটি সুপার গ্রেড, তারা সেখানে যেতে পারে। তাহলে একই বেতন কাঠামোর মধ্যে থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন সেখানে যেতে পারবেন না? এখানে যে আপনারা যে খুব বেশি আর্থিক মানে সুযোগ সুবিধার জন্য আমরা এটা বলছি সেটি না, এটা কিন্তু আসলে মর্যাদার বিষয়। যেহেতু আমরা প্রজাতন্ত্রের সকলেই আমরা আসলে প্রজাতন্ত্রের কর্মচারী, তাহলে একই যাত্রায় দুই ফল, ভিন্ন ফল আপনার থাকতে পারে না। আর এটি কিন্তু আপনারা সবাই জানেন, যদিও আমরা বলছি যে আমরা গ্রেড 1 প্রফেসর বা গ্রেড 2 প্রফেসর বা গ্রেড 3 প্রফেসর, কিন্তু আপনি যদি অন্যান্য বিষয়গুলোর সাথে আর্থিক সুবিধার ক্ষেত্রে কম্পারিজন করেন, তাহলে কিন্তু আমরা মানে গ্রেড 1 এর একজন সরকারি কর্মকর্তা যে সুযোগ সুবিধা পায় সেটি কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পায় না। সেটি কিন্তু আমরা মানে কখনো আসলে মানে আমরা চাইও না। কিন্তু আমাদের সম্মানের যে বিষয়টি, যে আমাদের একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কেন সুপার গ্রেডে যাবেন না, এবং এটি কিন্তু মীমাংসিত বিষয়। 2015 সালে এটি আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং একটি কমিটিও করা হয়েছিল, সেই কমিটি কাজও শুরু করেছিল। কিন্তু দুঃখের বিষয়, যখন আমরা আন্দোলন থেকে সরে আসি, তখন আস্তে আস্তে বিষয়গুলো কালক্ষেপণ করে আর সেগুলো আমাদেরকে দেওয়া হয় না। এবারও কিন্তু একই ধরনের বিষয়টি যেটি প্রত্যয় স্কিম নিয়ে ঘটেছে, যে প্রজাতন্ত্রের পেনশনভোগী সকল কর্মকর্তা কর্মচারী, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আছেন, অন্যান্যরাও আছেন। দেখা গেল শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এবং কর্মকর্তা কর্মচারীদেরকে একটা বিশেষ স্কিমে ঢুকিয়ে দিয়ে অন্যরা কিন্তু বাইরে থাকে। এখানেই কিন্তু বৈষম্যের সূচনা, এবং সেখানে আমরা মনে করেছি এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমাদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়েছে। আর স্বতন্ত্র বেতন কাঠামোর কথা আমরা বারে বারে বলছি যে আমরা আসলে কারোর সাথে
কম্প্যারিজনে আমরা যেতে চাই না। আমাদের শিক্ষকদের জন্য যদি স্বতন্ত্র বেতন কাঠামো গড়ে দেওয়া হয়, তখন কিন্তু আর সুপার গ্রেড এইসব বিষয়টি কিন্তু তখন ওই একই প্যাকেজের মধ্যে থাকবে, এবং যারা আমরা যতটা না কম্পেয়ার করি, অন্যরা আমাদের সাথে যেই কম্প্যারিজন করে তারা হীনমন্যতায় ভোগেন কিনা আমরা জানি না। সেই কারণে কি আমাদের সুপার গ্রেড মানে তারা দিতে চান না। এই কারণে ওয়ান্স ফর অল যেটা হওয়া উচিত, যে আমাদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো যদি করে দেওয়া হয়, তাহলে কিন্তু এইসব বিষয় আর কখনো আসবে না। আমরা শিক্ষক, আমরা একটা মহান পেশায় আছি, আমরা সেভাবেই থাকতে চাই। কিন্তু আরেকটা বিষয় আমরা বলতে চাই, যে মহান পেশায় আমরা আছি বলে কিন্তু আমরা মহামানব না, আমরা কিন্তু মানুষ। আমাদের কিন্তু পরিবার আছে, সংসার আছে, আমাদের তো একটা ন্যূনতম আপনার আর্থিক নিশ্চয়তা তো আমাদের দিতে হবে। তা না হলে আমরা কিভাবে শ্রেণীকক্ষে পড়াবো বা কিভাবে আমরা গবেষণা করব? সবসময় যদি মাথায় আপনার সংসার চালানোর চিন্তা থাকে, তাহলে কিন্তু আপনি গবেষণা করতে পারবেন না, বা আপনি ভালোভাবে আপনার শিক্ষার্থীদেরকে পড়াশোনা করতে পারবেন না। এই বিষয়টিও কিন্তু আমাদের মনে রাখতে হবে। সবসময় আমরা শিক্ষক হিসেবে মানুষ পটে আমরা হয়তো ভাবি যে একজন দারিদ্র শিক্ষক, এইভাবেই আমাদের সমাজ আমাদেরকে আসলে বোঝার চেষ্টা করে। আমরা দরিদ্র আছি ঠিকই, কিন্তু আমাদেরকে তো আমার পরিবার সংসার চালাতে হবে। শিক্ষকদের সেই আর্থিক সুব্যবস্থাটা বা আর্থিক যে সুরক্ষাটা সেটা তো নিশ্চিত করতে হবে। কিন্তু এই আপনার প্রত্যয় স্কিমে যেটি করা হয়েছে, আপনার আমি বলবো যে একদম অনাচার করা হয়েছে। যে আপনার যেখানে আপনি আমরা যখন আমরা অবসরে যাই, আপনাদের সাথে আসলে আপনাদের প্রাপ্য বিষয়গুলোকে ইগনোরই করা হয়েছে, আপনারা এই দাবিটাই করছেন। ডক্টর মিজানুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আরেকটা বিরতি নিয়ে তারপরে কথা বলতে চাই। আবার প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন আমাদের। প্রিয় দর্শক, আপনি দেখছেন নেক্সাস টেলিভিশন। আমি আসতে চাই ডক্টর মিতুল আপনার কাছে, যেইখানে ডক্টর মিজানুর রহমান শেষ করেছেন, যে শিক্ষকদের মর্যাদার ঠিক আছে, মহান পেশা আছে, কিন্তু মানুষ হিসেবে বাঁচার অধিকারও আছে, পরিবারের চিন্তাও করতে হয়। একইভাবে যদি বলি যে ওনার কথার মধ্যে একটা বিষয় চলে এসেছে, 2015 থেকে 2024 9 বছর একটা বিষয় যেটা হয়ে যাওয়ার কথা ছিল, সেই বিষয়টি নিয়ে আলোচনাই আসেনি। সেটাও আসলে শিক্ষক, আপনারা যারা শিক্ষক নেতৃত্বে থাকেন এবং বিভিন্নভাবে এবং বিভিন্ন প্রয়োজনে বিভিন্নভাবে সরকারের সাথে একটা সেতুবন্ধনও আপনাদের আছে, সেটা একটা ব্যর্থতা কিনা, শিক্ষকদের ব্যর্থতা হিসেবেই দেখেন কিনা? আসলে এই প্রশ্নটি এই সমসাময়িক সময়ে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, মানে এই জন্য যে এখন এখানে যে আন্দোলনের সাথে যারা পার্ট হয়েছেন, এখানে কিন্তু কোনো মানে দল মত নেই, এখানে সবাই কিন্তু সার্বিকভাবে। কিন্তু এখানে একটা বিষয় বারবার অনেকে যারা কিছু প্রশ্ন ইনস্ট্রিকেট করে, প্রভোগ করার চেষ্টা করে, তারা বলার চেষ্টা করে যে এই ধরনের আগে আন্দোলনে দেখি নাই, অন্য কোনো বিষয়ে, যৌক্তিক বিষয়ে তারা কথা বলেন নাই, রাজপথে অনেক রকমের আন্দোলন হয়েছে, তারা বলেন এখন যেই নিজেদের স্বার্থে লেগেছে আর অমনি কথা বলতে এসছেন। এখানে কিন্তু ফিনান্সিয়াল কোনো বড় ইস্যু নেই রানা, আপনার মাধ্যমে আমি পুরো জাতিকে বলতে চাই। এখানে আছে আগামী জেনারেশনে শিক্ষক পেশায় মেধাবীরা আসবেন কি আসবেন না, এটির একটি বড় কোশ্চেন এখানে দাঁড়িয়েছে। কারণ এখানে যেই কন্ডিশনগুলো সেট করা হয়েছে, সেই কন্ডিশনের মধ্যে পরিষ্কার বলা আছে যেই জিনিসগুলোকে কেড়ে নেওয়া হয়েছে এবং যেই জায়গাগুলো থেকে তাদেরকে আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে 2054 সালে যে তারা পেনশনে যাবে, সেখানে কিন্তু তাদেরকে অ্যাট্রাক্ট করার মতো দেশ বা রাষ্ট্র এটার গাণিতিকভাবে এবং যৌক্তিকভাবে হিসাব নিকাশ করে শুধু আমলারাই তো দেখেননি, এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও, প্রফেসররাও যথেষ্ট পরিমাণ অ্যানালাইসিস করে দেখেছেন যে তাতে তাদের বিন্দুমাত্র কোনো মানে স্ট্যাটাসও থাকে না, আর ফিনান্সিয়াল কোনো সাপোর্টও থাকে না। সেই অ্যানালাইসিসটা রাষ্ট্রের কাছে বা রাষ্ট্রের কানের মধ্যে আপনারা পৌঁছাতে পারছেন না কেন? পৌঁছানোর জন্য একাধিকবার, আপনি নিজেও জানেন যে এই আন্দোলনটা একদিনই শুরু হয়নি, আমরা হুট করেই কিন্তু কর্মবিরতিতে যাইনি, এটার একটা প্রক্রিয়া ছিল। কর্মবিরতি তো অনেক দিন চলে গেল, আপনারা খুব বেশি আজকে 13 দিন চলছে, আলো দেখেন, আজকে 13তম দিন চলছে না, মাঝখানে 4 তারিখে এই মাসেরই ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন, একটা বসার কথা ছিল, সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, উনি বলেছিলেন যে আমরা বসবো, আবার ওভার দ্য নাইট উনি বললেন যে না সময় নেই, পরের দিন। এটা তো হওয়ার কথা নয়, শিক্ষকদের সাথে এটা হবে কেন? আজকে বললাম হবে, আজকে রাতে আবার জানিয়ে দিলাম হবে না, পরশুদিন আবার হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তো এই জন্য এই মহৎ পেশায় আসেননি যে তারা ফিনান্সিয়ালি বেনিফিটেড হবেন, তারা নৈতিকতার কাছে দায়বদ্ধ বলেই কিন্তু তারা অন্যান্য অনেক ভালো অফার রেখে প্রফেশনে এসছেন। আজকে এই জিনিসগুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে। কাজেই আমার একেবারে সুস্পষ্ট বক্তব্য এই আপনার মাধ্যমে, নেক্সাস টেলিভিশনের মাধ্যমে এখানে, যে আমরা যারা নেক্সট জেনারেশন বিল্ড আপ করবো, মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন স্মার্ট বাংলাদেশ, আপনি কি ভাবেন এগুলো কি ম্যাজিক্যালি হয়ে যাবে? বললাম আর হয়ে গেল? এর একটা পিলারে স্পষ্ট করে বলা আছে স্মার্ট সিটিজেন বিল্ড আপ করতে হবে। যে স্মার্ট সিটিজেন বিল্ড আপ করবে কে? স্মার্ট সিটিজেন বিল্ড আপের কারিগর কারা? এবং স্মার্ট ইকোনমি গঠনেও কিন্তু একাডেমি একটা বড় ভূমিকা রয়েছে। শিক্ষকদের, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে আপনি এই জায়গা থেকে বাদ দিয়ে যে শিক্ষক গবেষণা নিয়ে ব্যস্ত থাকবেন, যে শিক্ষক টিচিং নিয়ে ব্যস্ত থাকবেন, সেই শিক্ষককে আপনি রাস্তায় নামিয়ে দিয়ে আপনি স্মার্ট সিটিজেন করবেন, আপনার স্বপ্ন বাস্তবায়ন করবেন। এটা তো একটা চক্রান্ত। আমি যদি সরাসরি এভাবে বলি যে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কেন রাস্তায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তারা তো ক্লাসেই থাকতে চায়, তারা শ্রেণীকক্ষেই যেতে চায়। আমাদের তো অন্য কোনো এত বড় বড় আন্দোলন হচ্ছে বাংলাদেশে, যার যুক্তি নাই, মেরিটস নাই বলে কিন্তু কোনো শিক্ষকরাই দলবদ্ধভাবে একসাথে রাস্তায় নামেনি। এ কথা আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই এই মাননীয় প্রধানমন্ত্রীর সময়। কিন্তু এইটি যেটি আসছে সেটি ফিনান্সিয়াল ম্যাটারের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার নেক্সট জেনারেশনকে আমি ধ্বংস করে ফেলতেছি। শিক্ষকতার মতো পেশায় কেউ আসবে না, কেউ না। আমি তো এখানে বললাম যে আমাদের যে সুবিধাটুকু ছিল আপনি সেটুকু কেড়ে নিচ্ছেন কেন ভাই? আমার তো ছিল, এটা বহাল ছিল। কি দরকার ছিল প্রত্যেক একটা স্কিমের নামে আপনি আমাদেরকে টেনে এটার মধ্যে এনে আমার যেই অপরচুনিটিগুলো আমি পেতাম, সামান্য সুবিধা আমাকে একটা স্ট্যাটাস সোসাইটিতে ছিল, সেটাকেও আপনি কেড়ে নিয়ে ইন জেনারেলি 403টা প্রতিষ্ঠানের সাথে ফেলে দিয়ে সরকার চাইলে তো তার মতো করে আসলে এখন মাননীয় প্রধানমন্ত্রী বিষয়গুলো আমার ধারণা না, আমার দীর্ঘদিনের এই 28 বছরের বিশ্ববিদ্যালয় শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি, এটা যদি উনি বুঝতে পারেন, জানাতে পারেন, আমরা যদি ওনাকে সঠিক তথ্য দিতে পারি, তবে কিন্তু দুর্ভাগ্য আজকে 4 মাস হলো আন্দোলনে নেমেছি, কেউ কিন্তু আমাদেরকে এভাবে, এখন আমরা তো জনদুর্ভোগ তৈরি করে রাস্তায় ভাঙচুর করে আন্দোলন করতে পারবো না, যেটা কোটা বিরোধী ছাত্ররা করছে। শিক্ষক পেশার সাথেই আমরা পারি না। কিন্তু আমরা এই আন্দোলনের পিছপা হওয়া আমাদের কোনো সুযোগ নেই, কারণ মেধাশূন্য হলে বাংলাদেশ, এখানে কারো বেনিফিট। আলোচনা শুরু হয়েছে, নিশ্চয়ই একটা ভালো দিকে যাবে। আপনাকে ধন্যবাদ অধ্যাপক শাহেদ রানা। আপনার কাছে আসতে চাই যে হতাশা তো আছেই, তারপরেও স্বপ্ন দেখতে চাই, স্বপ্ন দেখবে বাংলাদেশ। আসলে আগামী দিনে এই যে আলোচনা শুরু হলো, আগামী দিনে কি প্রত্যাশা করছেন? না, আমি প্রথমেই বলছি যে আমরা চেয়েছি আলোচনা এবং আন্দোলন দুটো পাশাপাশি চলুক। আমরা যেই এপ্রিল মাস থেকে আন্দোলন শুরু করেছি তখনই চেয়েছিলাম যে আলোচনাটা শুরু হোক। সেই আলোচনা শুরু হলে আমাদের সর্বাত্মক কর্মবিরতিতে যেতে হতো না। আমরা কিন্তু বাধ্য হয়ে যাচ্ছি, এই অবস্থায় আসতে চাইনি আমরা। তাহলে তো প্রথম দিক থেকে আমরা সর্বাত্মক কর্মবিরতিতে চলে যেতাম। আমরা চেয়েছি আমাদের এই একটা অ্যাট্রাকশন রিচ করার জন্য, যেটা অনেক দেরিতে আমরা পেয়েছি। আমরা আলোচনা শুরু হয়েছে, এটাকে স্বাগত জানাচ্ছি। এক আলোচনায় এটা শেষ হবে না, এটাও আমরা বলে রাখতে চাই। কিন্তু এই যে দীর্ঘ কর্মবিরতির কারণে একাডেমিক যে ক্ষতিটা হচ্ছে, বিশেষ করে শিক্ষকদের, ছাত্রদের জন্য, এবং ছাত্ররাও কোটা আন্দোলন করছেন, সেখানেও ক্লাসে আসছেন না, সব মিলিয়ে মানে শিক্ষা ব্যবস্থায় যে ক্ষতিটা হয়ে যাচ্ছে, সিলেবাসের যে ক্ষতিটা হয়ে যায়, সেইটা আসলে কিভাবে নিরূপিত হবে এবং সেটা কিভাবে আসলে আমরা পুষিয়ে নেব? আচ্ছা দেখেন, আমরা যেটা বলে থাকি ছাত্রদের কোটার আন্দোলন, যেহেতু এটা একটা আদালতের ব্যাপারে, এই ব্যাপারে আমি আসলে এখানে কিছু বলছি না। যেহেতু শিক্ষকদের প্রতিনিধি হিসেবে কাজ করছি, ফেডারেশনের আন্ডারে আমরা আন্দোলন করছি, আমরা বারবার কিন্তু বলেছি আমরা কখনো চাই না ক্লাসরুমের বাইরে থাকতে। রাস্তায় আমরা তো থাকবো না, প্রতিদিন আমাদেরকে অবস্থান কর্মসূচি পালন করতে হচ্ছে। আমরা বলে দিয়েছি, কোভিডের সময় তো আমরা একটা বন্ধ ছিল, কোভিডের এটা আমরা ব্যাকআপ করেছি না, আমরা পুষিয়ে নিয়েছি। আমরা এখান থেকে আপনাদের মাধ্যমে জাতিকে বলতে চাই, যদি আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হয়, প্রত্যেকটা শিক্ষক দরকার হলে ক্লাস বেশি করে নিবে এবং এটা মেকআপ করে নিবেই। মানে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ শিক্ষকদের আছে। কিন্তু আসলে সরকারের তরফ থেকে দ্রুত এটার জন্য আমি সবসময় যে কোনো ইয়াতেই বলে থাকি। স্যারের কথার সাথে একটু ইকো করি, সেটা হচ্ছে আমাদের সময় কিন্তু শেষ হয়ে গেছে। জানি সব সময় বলা হয়ে থাকে যে সব সেক্টর ডেভেলপ করছে, সমস্ত সেক্টর ডেভেলপ করছে, শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে, বা এই যে শিক্ষকরা আন্দোলন করছে এটার কারণে একেবারে শিক্ষা ব্যবস্থাটাই ধ্বংস হয়ে যাবে, ছাত্রদের ক্ষতি হয়ে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি আর কি, যে একটা এক্সাম্পল দিই, যে এলানন হেল্পম্যান নামে এক ভদ্রলোক ছিলেন, উনি দ্য মিস্ট্রি অফ ইকোনমিক গ্রোথ নামক একটা বই উনি উল্লেখ করেছেন যে আপনার সব সেক্টরে ডেভেলপমেন্ট হচ্ছে, এই সব সেক্টরের ডেভেলপমেন্টের ইনহেরিয়েন্ট
কষ্টটাই হচ্ছে শিক্ষা ভালো চলছে, শিক্ষা দেওয়া হচ্ছে। এখন আমরা শিক্ষকরা স্বল্প সময়ের জন্য আমরা নামতে চাইনি, কিন্তু আমাদের যদি আমাদের দাবিটাও খুবই সামান্য, যেটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব উনি নিজেও বলেছেন, এবং যারা বোঝেন, যাদেরকে ব্রিফ করা হচ্ছে তারাও বোঝেন। মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু এই বিষয়টা নিয়ে খুবই কনসার্ন। আমার ধারণা আমরা যদি বোঝাতে পারি যে আমাদের সঙ্গে আলোচনা কেবল আজকে শুরু হয়েছে, আমার বিশ্বাস একবার দুইবার সিটিংয়েই এই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে যে আসলে এটি বড় কোনো বিষয় নয়। কিন্তু আমাদেরকে সাবমিসিভ করে, আমাদেরকে অপ্রেসড করে, আমাদেরকে সাবপ্রেসড করে শিক্ষা ব্যবস্থাকে যারা এভাবে স্টিগমাটাইজ করতে চাচ্ছে, আমাদের শিক্ষকদেরকে নিয়ে যারা এরকম করতে চাচ্ছে, এটার পিছনেও কি রহস্য, এইটিও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলবো যে এইটুকু নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট মহল এইটা খুঁজে বের করবেন এবং একটা সুন্দর সমাধানের দিকে যাবেন। এটা জাতির প্রশ্ন। আপনারা যারা যুক্ত হয়েছিলেন এবং যারা স্টুডিওতে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আয়োজনের পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন এবং শুনছিলেন, দেখছিলেন। দেখা হবে আবারও, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন।